নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ব্ল্যাক ওয়ারেন্ট এই সিরিজটি নিয়ে। জানি এই সিরিজটি আমার দেখতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ এই সিরিজটি বেরিয়েছিল প্রায় জানুয়ারির দিক করে এই বছরের প্রথম সময়, এবং যার জন্য আমার এই সিরিজটি দেখতে অনেকটাই লেট হয়ে গেছে। এবং টোটালে আছে 7টা এপিসোড, ওই প্রায় 40 থেকে 45 মিনিট প্রত্যেকটা রানিং লেন্থ। প্রায় ওই 5.5-6 ঘন্টা দিলে আপনি এই সিরিজটি পুরোটা দেখে নিতে পারবেন। তো এখানটা মূলত গল্প দেখতে পাচ্ছি জ্যান কাপুর, সে এই জেলে আসছে জেলার হিসাবে, এবং সে যখন আসে সেখানটা পুলিশের সাথে কয়েদিদের সম্পর্ক এবং নানা রকম যে ইকুয়েশন, এবং এখানটা আলাদাই একটা পলিটিক্স চলছে, এটা একটা আলাদাই ওয়ার্ল্ড, সেই সম্পর্কে তার ধারণা হচ্ছে, এবং কি হচ্ছে ভিতরে কি বৃত্তান্ত জানতে হলে এই পুরো সিরিজটি কিন্তু আপনাকে দেখে নিতে হবে। এটা আমি বলবো প্রত্যেকের মাস্ট ওয়াচ। খুব সুন্দর একটি কাজ হয়েছে, রিয়েলিস্টিক রিয়েল একটা ব্যাপার কিন্তু এখানটা রাখা হয়েছে। এবং বিক্রমাদিত্য মোটনের কাজ যারা দেখেছে তারা প্রত্যেকেই জানে যে তার কাজের মধ্যে একটা রিয়েল সেই ব্যাপার স্যাপারগুলো কিন্তু উঠে আসে, সেটাও এখানটায় উঠে এসে খুব অথেন্টিসিটির সাথে কিন্তু তিহারের জেলটাকে দেখানো হয়েছে। সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। সে যখন আসছে যে মানে এই জেলার হিসাবে, তিহারের জেলার হিসাবে, তখন যে তার এসপি তাকে বলে যে তুমি এই কাজের জন্য ফিট নাও, তুমি চলে যাও, তোমাকে এই কাজ করতে হবে না, কারণ এই কাজের জন্য কিন্তু একটুখানি ভারী কি বডিওয়ালা লোক লাগবে, এই মুস্তান্ডা টাইপের লোক। এবার যার জন্য তাকে পাঠিয়ে দেয়, এবং এখানটা কিন্তু অনেক নামি দামি কিন্তু যারা কুখ্যাত মানে গুন্ডা মাফিয়া যারা ছিল তাদেরকে কিন্তু এখানটায় দেখানো হয়েছে, বা সিরিয়াল কিলার যারা আছে। চার্লস সোবরাজ কিন্তু এখানটায় ছিল, এবং চার্লস সোবরাজের কথাই করতে এখানকার লোকেরা উঠতে বসতো, কারণ তার সাথে একটা আলাদা ইকুয়েশন ছিল। চার্লস সোবরাজ যখন বলে যে একে নিয়ে না, তখন ওকে ডাকে এবং ও ঢোকে কাজে। এবং এখানটা ঢোকার পর সে দেখতে পাচ্ছে যে সে যে সৎ একটা ব্যাপার স্যাপার নিয়ে এসেছিল, যে আমি সৎ থাকবো, কেউ ঘুষ খাবো না বা কিছু, সেই যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডেভেলপ হচ্ছে, সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে। সেই জিনিসটা খুব সুন্দর করে এখানটায় দেখানো হয়েছে। এবং জেলের পরিবেশটাকে যেভাবে দেখানো হয়েছে, যে এখানটায় কিন্তু সব কিছুই হয়, টাকার লেনদেনও হয়, এখান থেকে বসে সুপারিও দেওয়া হয় বাইরে, বা এখানটায় বসেই আবার কিন্তু আপনি ব্যবসাও করতে পারবেন, মদ ড্রাগস এই যে জিনিসপত্র, এই পুরো যে চক্রটা, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এবং বললাম যে রাঙ্গা বিল্লার থেকে শুরু করে চার্লস ওবরাজ, প্রত্যেকটাই কিন্তু এখানটায় মানে যেগুলো রিয়েল ক্যারেক্টার কুখ্যাত যারা লোকজন ছিল তাদেরকে কিন্তু এখানটায় দেখানো হয়েছে, এবং সেটা অথেন্টিসিটির সাথে দেখানো হয়েছে। এবং এখানটায় যে জেলের সাথে মানে জেলের কয়েদিদের সাথে পুলিশের যে মানে ওখানকার জেলারদের যে সম্পর্কটা, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে আসে। যে এখানটায় যে ব্যবসা করছে, এই অবাধে ব্যবসা করছে, সেখানটা কোথাও না কোথাও পুলিশেরও ইন্ধন আছে, এবং পুলিশও এখান থেকে কোথাও না কোথাও কিছু কমিশন খাচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে এসছে। এবং এখানটায় পারফরমেন্স কিন্তু প্রত্যেকের খুব ভালো। রাহুল ভাট দুর্দান্ত অভিনয় দিয়েছে, তার কাজ এখানটা খুবই ভালো লাগে। একটা গ্রে শেডের একটা ক্যারেক্টার, তার ক্যারেক্টারটাও কিন্তু খুব সুন্দর। এখানে জ্যান কাপুর, সে হচ্ছে শশী কাপুরের নাতি অ্যাকচুয়ালি, তারও কাজ কিন্তু এখানটা দুর্দান্ত। এবং সত্যি কথা বলতে গেলে আমি কিছুদিন ধরে একটা জিনিস দেখছি, যে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, আমার রিলস ফিডে বারে বারে করে কিন্তু এই যে আমির খানের ছেলে, তারপর হচ্ছে খুশি কাপুর, তার আগে ওই ভীর পাহাড়িয়া, এদের না মানে এতটাই পিয়ার হয়ে গেছে, মানে পিয়ারের থেকে মানে ফিডে শুধু পুশ করে যাচ্ছে এইসব নেপোকিটদের, কিন্তু আসলে কিন্তু এদের কোনো ট্যালেন্ট নেই। ভীর পাহাড়িয়ার আমি যখন স্কাইফোর্স সিনেমাটা রিভিউ করেছিলাম বলেছিলাম যে ঠিকঠাক তার অভিনয়, বাট এখানটা মানে এই যে যদি নেপোকিট যদি জ্যান কাপুর হয় বা আর রণবীর কাপুর হয়, আলিয়া ভাট হয়, আমার কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আমি কিন্তু তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো। কিন্তু যদি নেপোকিট এরকম বাই প্রোডাক্ট এরকম বেরায়, জাহ্নবী কাপুর, আনান্যা পান্ডে, জুনেদ খান, এই টাইপের যদি বেরায় নেপোকিট, তখন আমি তাদেরকে কখনোই সাপোর্ট করবো না। বা শাহরুখ খানের মেয়ে সুহানা খান, দেখতে তো ওই গুয়ের মতন মুখটা, সত্যি কথা বলতে গেলে ওই যেহেতু শাহরুখের মেয়ে বলে তাই ও চান্স পাচ্ছে, ওরকম দেখতে মেয়ে যদি বলিউডে মানে কাজের আশা আসতো যে আমি লিড ক্যারেক্টার করবো, কোনোদিনও চান্স পেতো না, যেহেতু শাহরুখের মেয়ে বলে তাই ওটা চান্সটা পাচ্ছে। যাই হোক, এবার সেটা আলাদা বিষয়। বাট জ্যান কাপুর কিন্তু প্রুফ করে দেখিয়ে দিয়েছে এই কাজে, সে কিন্তু একজন দক্ষ অভিনেতা, তার কাজ কিন্তু এখানটা দুর্দান্ত লেগেছে। এখানটা দুটো ক্যারেক্টার আছে, সেই দুটো ক্যারেক্টার, একটা হরিয়ানার ক্যারেক্টারটা আছে, নামটা ভুলে যাচ্ছি ক্যারেক্টারটার নাম, একটা হরিয়ানার ছেলে, একটা পাঞ্জাবের ছেলে, তাদের দুইজনেরও কিন্তু পারফরমেন্স খুব ভালো। এখানটা ছোট্ট চরিত্রে টোটা রয় চৌধুরীকেও রাখা হয়েছে আমাদের বাংলার থেকে,
তারও কাজ কিন্তু এখানটা খুব দুর্দান্ত, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং এখানটা প্রত্যেকের অভিনয়, মানে যারা ছোট ছোট চরিত্র অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় কিন্তু খুব সুন্দর করে লেখা হয়েছে, সেগুলো দেখতেও কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং ক্যারেক্টারগুলোকে ডেভেলপমেন্টও খুব সুন্দর করে করা হয়েছে। একটা ক্যারেক্টার আছে যে বলে যে আমি বিকম করে এসেছি, সেই ক্যারেক্টারটা বললে যে আমি খুন করে এসেছি, সেই ক্যারেক্টারটা ছোট্ট চরিত্র কিন্তু কি সুন্দর পারফরমেন্স দিয়েছে। এখানটায় যে লাভ ট্র্যাকটা রাখা হয়েছে জাহ্নবী কাপুরের সাথে একজন তার লাভ ইন্টারেস্ট যেখানটা প্লে করেছে, তাদেরও দুইজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো, খুব সুন্দর একটা পারফরমেন্স। এবং এই যে আরেকটা জিনিস, যেই জিনিসটা উঠেছে যে তিহারের জেলে কাজ করা মানে যে এই মানে তার বাড়িতে কোনো সম্মান থাকে না, সেটা রাহুল ভাট এত সুন্দর করে বোঝায় না ওই সিনটা, সেটা কিন্তু খুব সুন্দর। যেরকম জ্যান মালিকের মাধ্যমে সেটা, সরি জাহ্নবী কাপুরের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে যে যখন তার বাড়িতে তার কোনো সম্মান নেই, তার মা পছন্দ করে না যে সেই জেলারের কাজ করুক, সে সে যখন তার দাদার জন্য সম্বন্ধ দেখতে যাচ্ছে এবং সে যখন যাচ্ছে এবং সেই মেয়েটির বাড়ির থেকে যখন জাহ্নবী কাপুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি কাজ করো, তার মা তখন মিথ্যা কথা বলছে যে আমার ছেলে কাজ খুঁজছে, এখনো কাজ পায়নি। সেই যে তারপর যখন বলছে আমি জেলার, আমি জেলে তিহার জেলে কাজ করি, তখন কিন্তু বিয়েটা ভেঙে যাচ্ছে। এই যে পার্সপেক্টিভটা মানুষের, যে জেলারে মানে জেলার হিসাবে কাজ করলে তার যে মানুষের চোখ, মানে মানুষ কতটা ছোট চোখে দেখে, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে উঠে এসছে। সেটা রাহুল ভাটেরও একটা ডায়লগের মাধ্যমে উঠে আসে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। অথেন্টিসিটির সাথে কিন্তু পুরো তিহার জেলটাকে দেখানো হয়েছে, যেইভাবে এরা অপারেট করে। প্রত্যেকটা গ্যাং আছে এখানটায়, তিনখানা মূলত গ্যাং দেখানো হয়েছে, একটা পাঞ্জাবি গ্যাং, একটা হচ্ছে হাড্ডি গ্যাং, আর একটা ত্যাগী গ্যাং। পাঞ্জাবি গ্যাংটাকে অতটা প্রাধান্য দেওয়া হয়নি, এখানে বেশি ত্যাগী গ্যাংরেই প্রাধান্যটা দেওয়া হয়েছে। বাট এই দুটো গ্যাংয়ের যে রাইভেলরি, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে এসেছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে। এই যে অবাধে তারা ব্যবসা করছে নানা রকম জিনিসের, পুলিশ ঘুষ খাচ্ছে, পুলিশের মানে ছোট থেকে শুরু করে হাই টেবিল অব্দি প্রত্যেকে এই যে ঘুষ খাওয়ার যে ব্যাপারটা, সেইগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে এসেছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লেগেছে। তা আমি বলবো ওভারঅলে কিন্তু কাজটা খুবই ভালো লেগেছে। পিরিয়ড বেস কাজ, ওই 1980s টাইমেই টাইম লাইনে ফেলেই এই কাজটাকে নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর একটি কাজ, সেই টাইম লাইনটাকেও খুব সুন্দর করে এখানটায় ক্যাপচার করা হয়েছে। তা ওভারঅলে বলবো যে খুব দারুণ একটা কাজ হচ্ছে, মাস্ট ওয়াচ। আমি প্রত্যেককে রেকমেন্ড করবো অবশ্যই এই সিরিজটি একবার দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটু স্লো বার্ন আছে, যারা স্লো বার্ন কাজ দেখতে পছন্দ করেন একটুখানি তাদের ভালো লাগবে। বাট যারা একটুখানি হ্যাপেনিং মোমেন্ট চায়, তারা কিন্তু এই জিনিসগুলোতে একটুখানি হয়তো অসুবিধা হতে পারে, বাট কিন্তু থরলি কিন্তু এঙ্গেজিং আছে। এবং এই জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটা, তার যে জার্নিটা, সেটা যে আস্তে আস্তে তার ক্যারেক্টারটা ডেভেলপমেন্ট হচ্ছে, যে সে অনেস্টের সাথে ঢুকেছিল অনেস্টির সাথে কাজ করবে বলে, পরবর্তীকালে তার ক্যারেক্টারের সাথে কি হয়, সেই অনেস্টিটা কোথায় চলে যায়, সেই জিনিসগুলো কিন্তু তার যে ওই জার্নিটা, তার ওই গ্রাফটা আস্তে আস্তে অন্য ধারায় চলতে থাকে, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। যারা এই সিরিজটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিরিজটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।